স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজ আবার চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 9 এর চ্যাপ্টার 18 চ্যাপ্টার 18 নম্বরের পার্ট 2 নিয়ে। পার্ট 1 এ আমাদের ছিল বেসিক পার্টে আমরা কি করেছিলাম, ফর্মুলাগুলো বুঝিয়ে দিয়েছিলাম এবং কোন কোন ফর্মুলা তোমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে বা কোন কোন ফর্মুলা জানলে এই চ্যাপ্টারটা তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে, সেই অঙ্ক পার্টটা নিয়ে আমাদের ছিল বেসিক পার্ট। তো আজকে আমরা চলে এসেছি একদম সোজা চ্যাপ্টার 18, যেটা ক্লাস 9 এর পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের গণিত পাঠ্য বই যেটা, সেখান থেকে আমরা আজকে অঙ্ক শুরু করব। তো আজকে আমরা বেশি অঙ্ক করব না, খুব অল্প অঙ্ক করব, কিন্তু প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করব, ঠিক আছে? আর অঙ্ককে যারা এতদিন ভয় পেয়েছো, আমার ভিডিওগুলো দেখার পর দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। তবে একটাই কথা বলবো, আমার অঙ্ক দেখো, XYZ যার অঙ্কই দেখো না কেন, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি তুমি না বাড়াও, তাহলে কিন্তু ম্যাথের ভয়টা বা ভীতিনেস যেটা কাজ করে, সেই ভয়টা কিন্তু কাটবে না। তাই জন্য বারবার বলবো, অঙ্কের ভয় কাটাতে একটাই কাজ করো, প্রতিদিন কিছুটা সময় রাখো অঙ্কের জন্য এবং ভালোবেসে অঙ্ককে প্র্যাকটিস করো, বুঝে করো, ভালো অটোমেটিক লাগবে। বুঝতে পারলাম? তো চলো শুরু করি। তো প্রথমে দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে, কোষে দেখি 18, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে আরেকবার বলি, আমিনা বিবি এই ধরো একটা খুঁটি, ভালো করে শুনবে, এই ধরো একটা খুঁটি, এই খুঁটির মধ্যে একটা দড়ি বেঁধেছে। দড়িটা কত? এই দড়িটা দেখো, ভালো করে শুনবে, এই দড়িটা হচ্ছে 2.1 মিটার, 2.1 মিটার, ঠিক আছে, লম্বা। দড়িটি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠের খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে কি করলাম, এই একটা খুঁটি, ভালো করে দেখো, এই দেখো একটা খুঁটি, খুঁটির মধ্যে আমি দড়ি বেঁধেছি, দড়িটা হচ্ছে 2.1 মিটার, আর এখানে আমি কি করলাম, গরুটাকে বাঁধলাম। গরুটাকে বাঁধলাম। আচ্ছা তোমরা বলো তো, গরুটা কতটা ঘাস খেতে পারবে? তো যখন এই প্রশ্নটা করেছে, সবার প্রথম দেখবো 2.1 মিটার, 2.1 মিটার দৈর্ঘ্যের বেশি গরুটার এগোতে পারবে না। গরুটার কি করতে পারবে না? এগোতে পারবে না। কারণ গরুটাকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে খুঁটির সাথে। ও 2.1 এর বেশি এগোতে গেলেই দড়িতে টান পড়বে আর ও এগোতে পারবে না। তাহলে ও সব থেকে বেশি কোন জায়গাটা জুড়ে ও ঘাস খেতে পারবে? এই ধরো সার্কেলটা আঁকলাম, এই সার্কেলটা জুড়ে ও খেতে পারবে। ও কতটা ঘাস খেতে পারবে? এই খুঁটি থেকে এই এত অব্দি 2.1 পুরো গোল বৃত্তাকার জায়গা জুড়ে ও ঘাস খেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ঘাস কোথায় কোথায় খেতে পারবে? এই ধার বরাবর খেতে তো পারলো, এবং ভেতরেও যত ঘাস আছে সেগুলো সে খেতে পারবে। কেন সে ভেতরের ঘাসগুলো খেতে পারবে? কেন? আরে বাবা, তাকে 2.1 মিটার দড়ি দিয়ে বাঁধা রয়েছে, ও তো দড়ি থেকে একটু এগিয়ে এসেও খেতে পারবে ঘাস, এগোতে পারবে না, মানে 2.1 এর থেকে বেশি যেতে পারবে না, কিন্তু কোন জায়গা জুড়ে তো ঘাসগুলো খেয়ে নিতে পারবে। মানে তোমাকে জিজ্ঞেস করেছে কতটা ঘাস খেতে পারবে, মানে তোমাকে কি দিয়েছে, এই যে বৃত্তের ভেতরের জায়গা, বৃত্তের ভেতরের এরিয়া, তাহলে ক্ষেত্রফল দিয়েছে। কি বার করতে দিয়েছে? ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তো একটু ভালো করে যদি দেখি, এই যে খুঁটি থেকে যতদূর যেতে পারছে এটা হচ্ছে 2.1 মিটার, আর এটা কি তোমরা ভালোবেসে আর বলতে পারি, আর মানে ব্যাসার্ধ। তাহলে তাই লিখবো, 1 নম্বর অঙ্কে তাই লিখবো। কি লিখবো? বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2.1 মিটার, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাকে ঘাস কতটা খেতে পারবে সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে লিখবো বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ফর্মুলা না জানলে বারবার বলছি, কিন্তু তোমরা কিন্তু আমার বেসিক পার্টের ভিডিওটা দেখে নিও। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বর্গ একক আমরা জানি, ক্ষেত্রফল যখনই লিখবো তখনই বর্গ একক লিখবো। এবার একক এখানে আমাদের কি আছে? মিটার আছে, তাই জন্য এখানে আমরা কি লিখবো? বর্গ মিটার। হয়ে গেছে। এবার আমি চলো অঙ্কটা করি। এবার পাই আর স্কোয়ার, ঠিক আছে, পায়ের মান কত? তোমাদের বলেছিলাম পায়ের মান 22/7। আর স্কোয়ার, আর কত আছে? 2.1 মিটার আছে, আর এর মান 2.1 মিটার আছে, তাহলে 2.1 তার হোল স্কোয়ার। যখন হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা কবার লিখবো? দুবার লিখবো। 2.1 ইন্টু 2.1, পয়েন্ট তুলে নিচে 10 আর পয়েন্ট তুলে নিচে 10। কি করে আসে শোনো, পয়েন্ট তুলে নিচে 1 আসে, পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য, দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য হতো। বুঝতে পেরেছি? এই অবধি হলো। এবার আমরা একটু কাটাকুটি করবো, ভালো করে শোনো কিভাবে কাটাকুটিটা করছি। দেখো, 7 3 21,
7 3 21, নিচে 10 10 আছে তো কেটো না, কেটো না, কেন বলছি কেটো না, দাঁড়িয়ে যাও, 10 10 কত 100 হয়, ঠিক আছে। 3 আর 22 গুণ করলে কত হবে দেখো, 22 আর 3 গুণ করলে 66 হবে, 66 সাথে আমরা 21 গুণ করব, চলো 21 গুণ করি, 6 6 6 দুগুণে 12, হাতে 1, 6 দুগুণে 12 13, তাহলে হচ্ছে 6 6 2 8 3, 1386, 1386। যখনই নিচে 10 100 1000 10,000 এরকম টাইপের সংখ্যা থাকবে তখন তোমরা কি করবে, সেটাকে কাটাবে না। কেন, সেটাকে যদি কাটাও তাহলে আবার তোমাদের ভাগ করতে হবে, তো অত খাটনি না খেটে দেখো কি করে সহজ উপায় হবে। নিচে কত রয়েছে, 100 রয়েছে, নিচে 100 রয়েছে মানে কটা শূন্য, দুটো শূন্য, তো তুমি এই সংখ্যাটাকে লেখো এবং এর ডান দিক থেকে দুঘর আগে, যেহেতু দুটো সংখ্যা আছে ডান দিক থেকে দুঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, ব্যাস বর্গমিটার, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। বলতে পারলাম। এই যদি আমরা কাটতাম, এই যদি আমরা, অনেকে বলবে 2 দিয়ে তো 22 কাটা যায়, 10 কাটা যায়, কাটতাম তাহলে আবার তোমাকে ভাগ করে পয়েন্টের উত্তরটা আনতে হতো, এত খাটবো কেন, ইজি ওয়েতে করবো, ঠিক আছে। 10 10 100, দুটো শূন্য যেহেতু আছে ডান দিক থেকে আমরা কি করবো, দুঘর আগে শূন্য পয়েন্ট বসাবো, দুঘর আগে পয়েন্ট বসাবো, তাহলে হয়ে গেল। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার তোমরা উত্তর লিখে দেবে, কি লিখবে, কি লিখবে উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নেবে, উত্তর লিখে আমি ভিডিও লেন্থ বাড়াবো না। কি লিখবে, যে গরুটি এত বর্গমিটার 13.86 বর্গমিটার একক, মানে বর্গমিটার জায়গা জুড়ে বা এত বর্গমিটার ঘাস খেতে পারবে, ঠিক আছে। ওটাই তো প্রশ্নে ছিল, প্রশ্ন তো এটাই ছিল, গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে, তাহলে উত্তর হবে 13.86 বর্গমিটার জমি ঘাস খেতে পারবে, বলতে পারলাম। তো চলো ফার্স্ট অঙ্ক খুব ইজি পদ্ধতিতে হয়ে গেল, মানে একবার যে বেসিক কনসেপ্টের ভিডিও দেখে নেবে আর প্রশ্ন যে সঠিকভাবে করতে পারবে তার কাছে এই অঙ্ক কোনো কঠিন না, তাহলে বলতে পারছি। চলো নেক্সট অঙ্কে চলে আসি, চলো চলে আসি সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্কে কি বলেছে, সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 মিটার, ঠিক আছে। সুহানা একটা বৃত্ত আঁকবে, চলো বৃত্ত এঁকে নিয়েছি, আর বৃত্তের পরিধি বা পরিসীমা কি, আমরা যেটা বাইরের বাউন্ডারিটা বলেছিলাম, এটা কত বলেছে, পরিধি বলেছে 35.2, 35.2 কি বলেছে, মিটার বলেছে না, সেমি বলেছে কিন্তু, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে হয়ে গেল, আমরা পরিধি জেনে গেছি, সুহানা একটা বৃত্ত এঁকেছে যার পরিধি হচ্ছে 35.2 সেমি। তারপরে কি বলেছে, হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। ব্যাসার্ধ বলতে কি, কেন্দ্র থেকে, ধরো এটা কেন্দ্র ধরলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটাকে আমরা ব্যাসার্ধ জানি, এই ব্যাসার্ধ আর দিয়ে ডিনোট করি, সেটার মান নির্ণয় করতে বলেছে। আর কি বলেছে, বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, এর ভেতরের যে জায়গাটা, ভেতরের যে এরিয়াটা সেটা বার করতে বলেছে। চলো কিচ্ছু ব্যাপার না, ইজি, খালি আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 35.2 সেমি বলেছে, এটা কি বলেছে, এটা পরিধি বলেছে, ঠিক আছে। তো চলো অঙ্ক শুরু করা যাক। কি করব, সবার প্রথম আমি লিখে নিই 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। বৃত্তের, ধরি বলে লিখে নাও, ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ না, তাই জন্য আর একক ধরে নেব। আচ্ছা আর একক ধরবো না, যেহেতু আমাদের বলে দিয়েছে এককটা সেন্টিমিটার, তাই আমরা সিএম লিখে দেবো, বা সেন্টিমিটার, বা বাংলায় সেমি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি লিখলাম, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার আমাদের অঙ্কে কি বলে দিয়েছিল, সেটাকে আমরা লিখবো প্রশ্নানুসারে বলে, অঙ্কে যেটা আমাদের বলে দিয়েছে সেটা আমরা কি করব, প্রশ্নানুসারে বলে লিখবো। প্রশ্নানুসারে কি, বৃত্তের পরিধিটা বলে দিয়েছিল, দাদা বৃত্তের পরিধি বলে দিয়েছিল, কি বলেছিল, বৃত্তের পরিধি 35.2 সেন্টিমিটার। আচ্ছা বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr, তাহলে বৃত্তের পরিধির জায়গায় আমি 2πr লিখতে পারি, 35.2 সেমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা 2 এর মান তো আমরা 2 জানি, পায়ের মান কত সবাই আমরা জেনে গেছি 22/7, আর এর মান তো আমরা জানি না, তাহলে আর যেমন আছে রেখে দেবো, তাহলে 35.2 সেন্টিমিটার হয়ে গেল। এবার যেটা করবো, আরটাকে লেফট সাইডে রাখবো আর সমস্ত সংখ্যাকে রাইট সাইডে নিয়ে যাবো। এবার রাইট সাইডে নিয়ে যেতে গিয়ে প্রচুর ছেলেপুলে ভুল করে, এই ভিডিওতে ভালো করে দেখো, কিচ্ছু ভুল নেই, 2 এর নিচে কিছু নেই, মানে 1, এটাকে যখন লেফট সাইড দিয়ে রাইট সাইডে নিয়ে যাবো তখন উল্টে যাবে, 1/2 হয়ে যাবে। এখানে কি আছে, 22/7, এই পাশ থেকে যখন ওপাশে যাবে উল্টে যাবে, 7/22 হলো। এবার এখানে একটা কাজ করবো, পয়েন্ট তুলে কি করবো, পয়েন্ট তুলে এক, পরে একটা সংখ্যা একটা শূন্য বসালাম, কোনো কঠিন আছে, কোনো কঠিন নেই। এবার আস্তে আস্তে আমরা অঙ্ক করবো, দেখো ভালো করে দেখো, 2 দিয়ে যদি করি 2 11 22, 2 দিয়ে যদি করি 2 1 কে 2, 2 7 14, 2 6 12, বলতে পারলাম। 11 দিয়ে যদি করি 11 1 কে 11, 11 6 66, ভালো করে দেখো, 11 1 কে 11, 17 থেকে 11 গেলে 6 6 66, 11 6 66, এত অব্দি হলো।
আর কি কোনো কিছু কাটাকুটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। দেখো 2 দিয়ে 16কে কাটলে 2 8 16, বুঝতে পারলাম? তাহলে 7 8 কত? 56 হচ্ছে। 7 8 56 আর নিচে 10। আমি বারবার বলেছিলাম যখন হরে কোনো 10 100 মানে শূন্য জাতীয় যে এককগুলো থাকবে, মানে শতক দশক হাজার এরকম টাইপের যখন সংখ্যাগুলো থাকবে, ঠিক আছে, তখন সেগুলোকে কাটবে না, তাতে তোমাদের সুবিধা হবে। দেখো একটা শূন্য আছে, তাহলে কি করব? ডান দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। আর এটা যেহেতু ব্যাসার্ধ বেরোচ্ছে, তাহলে আমরা নর্মাল সেমি লিখে দেবো। তাহলে আর বেরিয়ে গেল কি আমাদের? আর এর মান কি বেরিয়ে গেল আমাদের? 5.6 সেমি। ঠিক আছে, বার গুলো দিয়ে দিও, নাহলে কিন্তু এক লাইনে ডবল বার সমান সমান হয় না। আর সমান সমান বা চিহ্নগুলো যদি না দাও, স্কুলে কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, তাহলে এই অবধি আপাতত কিচ্ছু করিনি। ব্যাসার্ধকে আর ধরেছি, বৃত্তের পরিধি বলে দিয়েছিল, বৃত্তের পরিধি ফর্মুলা 2 পাই আর লিখেছি। 2 এর মান 2, পায়ের মান 22/7, আর এর মান জানি না, রেখে দিলাম। বাঁদিকের সংখ্যাগুলো ডান দিকে নিয়ে গিয়ে উল্টে দিলাম, কাটাকুটি করে আমরা কিসের মান পেয়ে গেলাম? আর এর মানটা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা জানতে চেয়েছিল, কিসে জানতে চেয়েছিল? বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছিল, বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে। আর একটা জিনিস জানতে চেয়েছিল কি? বৃত্তের ক্ষেত্রফল। তো চলো সেটাই বার করি। তাহলে লিখবো এই ডান দিকে, এখানটা করি, লিখি সুতরাং বৃত্তের ক্ষেত্রফল। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল। আরে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? খুব ইজি, পাই আর স্কয়ার, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। এবার পায়ের মান আমরা সবাই জানি 22/7, আর স্কয়ার, আর স্কয়ার, আর এর মান কত বেরিয়েছে? 5.6। তাহলে 5.6 ইন্টু 5.6, একটা স্টেপ জাম্প করলাম, কিছুই না বাবা, স্কয়ার আছে তাই দুবার বসালাম, হয়েছে। এবার আমরা কাটাকুটি করব, তার আগে পয়েন্ট তুলি। পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য, পয়েন্ট তুলে 1 পরে একটা সংখ্যা একটা শূন্য। 7 দিয়ে 7 8 56, 7 8 56। দাদা আবার নিচে 10 10 এসে গেছে, কাটবো না, কাটবো না, বারবার বলেছি কাটবো না। তাহলে আমাদের কঠিন ভাগটা আর করতে হবে না। তাহলে উপরে কি থাকলো? 22 ইন্টু 8 ইন্টু 56, বাই নিচে 10 10 100 হলো। এবার একটু গুণটা আমরা করব। 22 এর সাথে 8 কে গুণ করব। 22 এর সাথে 8 এখানে করছি, দেখে নাও। 22 এর সাথে 8 কে গুণ করব। 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16 1 17, 176। আর 56 এর সাথে 176 এর সাথে আমরা 56 কে গুণ করব। এখানে ডাইরেক্ট করে দিই, 176 এর সাথে আমরা 56 কে গুণ করব। তাহলে কত হচ্ছে? 6 6 36, হাতে 3, 6 7 42, 42 3 45, হাতে 4, 6 কে 6, 7 8 9 10। তাহলে বলতে পারলাম 6 6 36, হাতে 3, 6 7 42, 3 45, হাতে 4, 6 কে 6, 6 4 10। আবার একটা ঘর কেটে দেবো ডান দিক থেকে, 5 6 30, হাতে 3, 5 6 5 7 35, 35 3 38, হাতে 3, 5 1 5, 5 3 8। তাহলে বলতে পারলাম, তাহলে 5 6 30, হাতে 3 ছিল, 5 7 35 3 38, হাতে 3 ছিল, 5 1 5 8 হয়ে গেল। যোগ করবো, এবার সিম্পল যোগ করবো, 9856। তাহলে কি হবে? 9856। আর নিচে কত রয়েছে? 100 রয়েছে, মানে দুটো শূন্য রয়েছে। তাহলে ডান দিক থেকে দুবার আগে পয়েন্ট বসবে, ডান দিক থেকে দুবার আগে পয়েন্ট বসবে। আচ্ছা কি বার করছি? ক্ষেত্রফল বার করছি। তাহলে কি হবে? বর্গ একক কি ছিল? সেমি ছিল। তাহলে বর্গ সেমি, বা তোমরা সেমি স্কোয়ারও লিখতে পারো, সেমি স্কোয়ারও লিখতে পারো। তাহলে আমাদের দুটো জিনিস জানতে চেয়েছিল, বৃত্তের ব্যাসার্ধ বার করে নিয়েছি, বৃত্তের ক্ষেত্রফল বার করে নিয়েছি। কোনো ব্যাপার নাকি? ইজি, মজায় মজা, খালি ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা যেমন পাই আর স্কোয়ার, ঠিক আছে, পরিধির ফর্মুলা যেমন 2 পাই আর, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো হয়ে গেল, পরবর্তী অঙ্ক শুরু করা যাক, বেশি সময় নষ্ট করবো না। চলো চলো যাওয়া যাক। চলো চলে আসি 3 নম্বর অঙ্ক। দেখো তোমাদের প্রশ্নে 3 নম্বর স্ক্রিনে উঠছে। আর একটা ছোট্ট কথা বলবো, ভিডিওর মাঝে হয়তো আউটসাইড কিছু নয়েজ বা কিছু সাউন্ড আসবে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। পড়াশোনা করতে গেলে অসুবিধাগুলোকে দূরে সরিয়ে ভালো করে মন দিয়ে অঙ্কগুলো করতে হয়। যাই হোক, তোমরা আমার পাশে আছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ করে দিও। আর যারা এই সাউন্ড প্রবলেম হচ্ছে তাদেরকে একটু আমি আমার তরফ থেকে আমি খুব দুঃখিত, তোমরা একটু আমাকে একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওগুলো। তো চলো আর সময় নষ্ট করবো না, চলে আসবো 3 নম্বর। বলছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করতে, একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, ঠিক আছে। রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তাহলে একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি, এই দেখো একটা গোলাকার টেবিলের ঢাকনা, এটার ক্ষেত্রফলটা বলেছে কত বাবু? এটার ক্ষেত্রফলটা বলেছে 5544 বর্গ সেমি। কি বলেছে? বর্গ সেমি বলেছে, ঠিক আছে। ক্ষেত্রফল হলে বর্গ সেমি হয়, আমরা সবাই জানি। তারপর কি বলেছে? তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমা
কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। দিদিমা কি করেছে, এই যে ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাবে। কি করবে, ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাবে। চলো ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগানো হচ্ছে। ব্যাস, রঙিন ফিতে লাগানো হয়ে গেছে। এবার দিদিমা বলছে, এই দেখ তো রঙিন ফিতে লাগাবো, কতটা রঙিন ফিতে কিনে আনবো দোকান থেকে। তাহলে এই যে রঙিন ফিতে কতটা লাগবে সেটা হিসেব মতো কি বার করতে হবে, বৃত্তের পরিধি বা পরিসীমাটা বার করতে হবে। তো চলো যতটুকু আগে জানি সেটুকু লিখি। তো সবার প্রথম আমরা এটা কি জানি, এটা জানি ক্ষেত্রফলটা জানি। এটা আমরা কি জানি, ক্ষেত্রফলটা জানি। তো চলো আপাতত আমরা যে জিনিসটা জানি না সেটাকে সবার প্রথম ধরে নেব। ব্যাসার্ধ বিনে কাজ হবে না, ঠিক আছে? তাই জন্য আমি বারবার ধরে নেব। ধরি বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ, বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ, ঠিক আছে? বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ আর সেমি হয়ে গেল। তাহলে বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ ধরে নিয়েছি। এবার লিখবো প্রশ্নানুসারে। কি লিখবো, প্রশ্নানুসারে লিখলাম। আচ্ছা, এবার এটা আমাদের কি বলেছে, ক্ষেত্রফল বলেছে। তাহলে লিখবো বৃত্তের ক্ষেত্রফল বা হ্যাঁ লিখো না, বৃত্তের ক্ষেত্রফল লিখলে হবে। বৃত্তাকার টেবিলের ক্ষেত্রফল লেখার দরকার নেই, শুধু বৃত্তের ক্ষেত্রফল লিখো তাই হবে। বৃত্তের ক্ষেত্রফল কত বলেছে, 5544। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, 5544। আচ্ছা, এবার এখানে পায়ের মান আমরা সবাই জানি 22/7 হয়, আর স্কয়ার যেমন আছে রেখে দিলাম 5544। আচ্ছা, এটা এ পাশে আছে, এ পাশ থেকে যখন বাম পাশ থেকে যখন ডান পাশে নিয়ে যাবো তখন কি হবে, উল্টে যাবে। তাহলে চলো উল্টে দিই, 5544 ইন্টু 7/22 উল্টে দিলাম। 22/7 তো পাশে উল্টে গেল, 7/22 মানে 22/7 উল্টে গিয়ে 7/22 হয়ে গেল। এবার আমরা একটু করবো 11 দুগুণে 22, 11 5 55। এখানে প্রচুর ছেলে ভুল করবে, 11 5 55, 11 4 44 করে দেবে। কিন্তু যেহেতু দুটো সংখ্যা একসাথে করেছি তাই মাঝে একটা শূন্য বসবে। বারবার বলছি এই ভুলটা সবাই করবে, 11 5 55, 11 4 44, কিন্তু পরের বার যখন দুটো সংখ্যা একসাথে করবো তাই মাঝে একটা শূন্য বসবে। হয়ে গেল। এবার 2 দিয়ে এটাকে কাটি, 2 দিয়ে 504 কে কাটলে, 2 দিয়ে 504 কে কাটলে কত হবে বলো, 2 দিয়ে 504 কে কাটলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 5 10, 2 দুগুণে 4। তাহলে আরেকবার বলে দিই, 2 দুগুণে 4, 1 আর 0 10, 2 5 10, 2 দুগুণে 4। তাহলে বেরোলো 252 ইন্টু 7, 252 ইন্টু 7। তাহলে 252 সাথে 7 গুণ করি, মুখোমুখি হয়ে যাবে। দেখো না, 7 দুগুণে 14, হাতে 1, 5 সাথে 35, 1 36, হাতে 3, 7 দুগুণে 14, 15 16 17। ঠিক আছে, বলতে পারলাম? আচ্ছা, আরেকটা কাজ করো, এত কঠিন করার দরকার নেই, আরো সিম্পল করে দিচ্ছি। আচ্ছা, এখানে আর স্কয়ার আছে, এখান দিয়ে স্কয়ার উঠলে কি হবে, এপাশে গিয়ে রুট হবে। তাহলে 252 ইন্টু 7। এবার তোমরা একটা কাজ করো, 252 কে ভাঙো, 252 কে ভাঙো। তো চলো এই পাশটা করছি, ওই পাশে আমার একটু অঙ্ক লাগবে। 252 কে ভাঙবো, 2 দিয়ে 2 কে 2, 2 দুগুণে 4। দেখো 2 কে 2, 2 দুগুণে 4, 2 6 12। 2 দিয়ে করলে 2 6 12, 2 3 6। আবার 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 1 কে 3, 3 7 21। তাহলে কি কি পেলাম, দুটো 2, দুটো 3, একটা 7। তাহলে 252 কে ভেঙে আমরা কি কি পেলাম, দুটো 2, দুটো 3, একটা 7, আর একটা যে 7 অবশিষ্ট ছিল সেটাও বসে যাবে। ঠিক আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে রুটের, দুটো 3 থেকে একটা 3 রুটের বাইরে আসবে, দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে। তাহলে 3 দুগুণে 6, 6 7 42। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, আমরা আর এর মানটা পেয়ে গেলাম, মানে আমরা ব্যাসার্ধকে পেয়ে গেলাম। আমরা কাকে পেয়েছি, ব্যাসার্ধকে পেয়ে গেছি। এবার আমাদের কি জানতে হবে, ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু এত সেমি। আমাদের জানতে হবে কত মিটার ফিতে কিনতে হবে, রঙিন ফিতে। তাহলে যেটা আমাদের বার করতে হতো, পরিধি বার করতে হতো, তাহলে সেটা ডান দিকে করি। চলো তাহলে লিখবো বৃত্তাকার টেবিলের পরিধি, বৃত্তাকার টেবিলের পরিধি, বৃত্তাকার টেবিলের পরিধি, বৃত্তাকার টেবিলের পরিধি। তাহলে ফর্মুলা কি, পরিধি বা পরিসীমা ফর্মুলা 2πr, 2πr। তাহলে 2 এর মান কত বলো 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 বলো, 2 এর মান 2ই হবে। আবার কি, পায়ের মান কত, 22/7, আর এর মান কত, এই যে বার করেছিলাম 42। তাহলে 42 লিখে দিই। তাহলে 6 7 42। ঠিক আছে, 22 দুগুণে কত, 44 ইন্টু 6, 6 4 কত, 24, হাতে 2, 6 4 24, 25 26, 264। এটা শুধু কিন্তু সেমি হবে কারণ এটা পরিসীমা আছে। তাহলে কতটা লাগবে, 264 সেন্টিমিটার রঙিন ফিতে লাগবে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি হয়তো এখানে উত্তর লিখে ভিডিও লেন্থ বাড়াচ্ছি না, প্লিজ প্লিজ প্রশ্নের যে অঙ্ক ম্যাথের সেখানে কিন্তু উত্তর লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে, বারবার বলে দিচ্ছি।
তাহলে কতটা রঙিন ফিতে লাগবে? লাগবে 264 সেন্টিমিটার। অবশ্যই কিন্তু উত্তরটা লিখে নেবে, বুঝতে পারলাম? তো চলো নেক্সট অঙ্কে চলো চলে আসলাম এবার আমরা 4 নম্বর অঙ্ক। দেখো স্ক্রিনে কিন্তু প্রশ্নটা তোমাদের উঠছে। আমাদের পাড়ায় বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে একটা বৃত্তাকার মাঠ আছে পাড়ায়, ভালো করে দেখি, একটা বৃত্তাকার মাঠ আছে। এই মাঠের চারদিকে না বেড়া দেওয়া হবে। কি করা হবে? বেড়া দেওয়া হবে, ঠিক আছে? তো বেড়া দেওয়া হবে, তো বেড়া দিতে বলেছে প্রতি মিটার 21 টাকা হিসেবে 924 টাকা খরচ হয়েছে। মোট 924 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? মোট 924 টাকা খরচ হয়েছে। আর প্রতি বর্গ মিটার 21 টাকা করে খরচ হয়েছে। প্রতি বর্গ মিটার 21 মিটার, মানে প্রতি মিটার বলতে 1 মিটার। 1 মিটার কত? 21 টাকা হিসেবে, সরি 21 মিটার লিখে দিয়েছিলাম। 1 মিটার কত টাকা খরচ হয়েছে? 21 টাকা করে খরচ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে? মাঠটি তিরপল দিয়ে ঢেকে নেওয়ার জন্য কত বর্গ মিটার তিরপল কিনতে হবে হিসাব করি, ঠিক আছে? তো চলো এবার অঙ্কটায় প্রচুর ইনফরমেশন দেব, খুব ভালো করে শুনবে। আমাদের পুরো মাঠটা কি করতে হবে? বেড়া দিতে হবে, ঠিক আছে? আমি একটু আর সময় নষ্ট না করবো বলে বেড়াগুলোকে বড় বড় করে দিলাম, ঠিক আছে? এবার ধরো এখান থেকে এইটুকুখানিকে 1 বর্গ মিটার ধরলাম, ঠিক আছে? এই 1 বর্গ মিটার, এই যে 1 বর্গ মিটার বেড়া দিতে কত টাকা খরচ হবে? 21 টাকা খরচ হবে। এরকম করে বেড়া দিয়ে 924 টাকা মোট খরচ হয়েছে। তাহলে আমি যদি বলি যে যত টাকা মোট খরচ হয়েছে বাই 1 মিটারটা দিয়ে ডিভাইড করি, তাহলে বেড়ার মোট দৈর্ঘ্য পেয়ে যাব। অনেকে বুঝতে পারলো না, বলি এবার একটু উদাহরণ দিই। একটা কুরকুরের প্যাকেট, এটা দিয়ে আমি উদাহরণ দিই। একটা কুরকুরের প্যাকেট 5 টাকা। একটা কুরকুরের প্যাকেট 5 টাকা। বাবা বললো যা বাবু 50 টাকার কুরকুরে নিয়ে আয়, তোর ভাই বোনেরা এসেছে। তাহলে বাবা কত টাকা দিয়ে পাঠিয়েছে? 50 টাকা দিয়ে পাঠিয়েছে। বাবা 50 টাকা দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে? এই 50 টাকাটাকে তুমি 924 এর সাথে তুলনা করো। মোট কত টাকা? 50 টাকার কুরকুরে আনতে পাঠিয়েছে। এক একটা কুরকুরের প্যাকেটের দাম 5 টাকা। তোমাকে যদি প্রশ্ন করি ক প্যাকেট কুরকুরে তুমি আনতে পারবে, তুমি বলো 50 টাকার কুরকুরে আনতে গেছো, এক একটা প্যাকেট 5 টাকা করে নিয়েছে, তাহলে 5 10 50, তুমি ক প্যাকেট এনেছো? 10টা প্যাকেট এনেছো। সেম ভাবে 924 টাকা খরচ হয়েছে, 1 মিটার 21 টাকা করে খরচ পড়েছে। তাহলে 924 টাকা মোট খরচ পড়েছে বাই কি করব? 1 বর্গ মিটার করব, কাটাকুটি করে আমরা পেয়ে যাব মোট বেড়ার দৈর্ঘ্য। তাহলে চলো শুরু করি। লিখবো মোট বেড়ার দৈর্ঘ্য, লিখবো মোট বেড়ার দৈর্ঘ্য, মোট বেড়ার দৈর্ঘ্য। তাহলে মোট বেড়ার দৈর্ঘ্য কি হবে? মোট কত টাকা খরচ হয়েছে? 924 টাকা খরচ হয়েছে। আর 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়েছে? 21 টাকা। তো চলো ভাগ করে দিই। তোমরা চাইলে কাটাকুটি করতে পারো, আর যারা পারো না দেখে নাও, ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? 21 4 করবো, 4 1 কে 4, 4 2 গুণে 8। 12 থেকে 4 গেলে 8 হয়, এখানে 1 84, 4 দিয়ে করলে 84। তাহলে কত হলো? 21 দিয়ে 924 কে ভাগ করলে 44 সেন্টিমিটার, ঠিক আছে? 44 আমি সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে? আমি কত ধরে নিলাম? 44 সেন্টিমিটার, বা না সরি, এখানে যেহেতু 1 মিটার বলেছে তাই জন্য আমরা এখানে কি করব? 44 মিটার লিখবো। কি লিখবো? 44 মিটার লিখবো। এইটুকু শ্রেণী পাঠ আরেকবার বোঝাবো, অনেকে বুঝতে পারেনি। মোট বেড়ার দৈর্ঘ্য কি করলাম? মোট যত টাকা খরচ হবে বাই প্রতি বর্গ মিটারে কত খরচ হবে সেটা করে কাটাকুটি করে বা ভাগ করে আমরা দেখলাম 44 বর্গ মিটার বেরোলো। তাহলে মোট বেড়ার দৈর্ঘ্য কোনটা? মোট বেড়া বলতে এই যে পুরোটা বেড়া দিয়েছে, পুরো বেড়া দেওয়া হয়েছে, এই পুরো বেড়াটার দৈর্ঘ্য কত? পুরো বেড়াটার দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, তো মোট বেড়া যখন সাইড দিয়ে দিয়েছে ওটাই তো বৃত্তের পরিসীমা, ওটাই তো বৃত্তের পরিসীমা, তাই তো? তাহলে ওটাই কি হবে? বৃত্তের পরিসীমা। তাহলে লিখবো মাঠটির পরিসীমা, মাঠটির পরিসীমা সমান সমান 44 মিটার। কারো কোথাও ডাউট আছে? আরে বাবু যতটা বেড়া দিয়েছে পুরো বাইরে পুরো মাঠটাকে বেড়া দিয়েছে, মানে মাঠটার পরিধি বা পরিসীমা, তাহলে সেটাই লিখলাম মাঠটির পরিধি বা পরিসীমা 44 মিটার হয়েছে। এবার আমাকে যেটা জানতে চেয়েছে, সেটা কি জানতে চেয়েছে? সেটা আমাকে জানতে চেয়েছে এই মাঠটাকে পুরো ঢাকনা দিতে কতটা প্লাস্টিক লাগবে, মানে মাঠটার ক্ষেত্রফল লাগবে। মাঠটাকে পুরো প্লাস্টিক দিয়ে ঢাকতে হবে, পুরো প্লাস্টিক দিয়ে মাঠটাকে পুরোটা ঢাকতে হবে। তাহলে এই মাঠটাকে যখন প্লাস্টিক দিয়ে ঢাকবো তখন তার ক্ষেত্রফল লাগবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আমরা নয় পায়ের মান জানি, আর কি জানি? জানি। তো সেই আর কে এবার আমরা বার করব। চলো লিখবো প্রশ্নানুসারে মাঠটির পরিসীমা কি? 2 পাই আর।
কত 44 বর্গমিটার। 44 লিখে দিলাম। আরটাকে বাদিকে রাখবে, একটু শর্টকাট পদ্ধতি শেখাচ্ছি, শেখো এগুলো না শিখলে সারা জীবন ভেঙে ভেঙে করতে গেলে অনেক সময় লাগবে। আরটা যেমন আছে লিখলাম, 2 এপাশে আছে, এপাশ থেকে যখন এপাশে আসবে 1/2 হয়ে যাবে, কেন উল্টে যাবে, 2 এর নিচে কিছু ছিল না, মানে 1 ছিল, এটা ওপাশে গিয়ে উল্টে যাবে, মানে 1/2 হবে। আর পায়ের মান কত হয়, 22/7 হয়, এপাশে উল্টে গিয়ে 7/22 হবে। এই বা পাশে 22/7 হলে ডান পাশে গিয়ে তো উল্টে যাবে, 7/22 হবে। এবার 22 দুগুণে 44, আর 2 আর 2 কেটে গেল, তাহলে আর এর মান হবে 7 মিটার। আর এর মান কত হবে, 7 মিটার হবে, মানে ব্যাসার্ধ কত হবে, 7 মিটার হবে। বুঝতে পারলাম? এবার তিরপল দিয়ে যখন মাঠটাকে পুরো ঢাকবে, মানে কি বার করতে হবে, মানে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে মাঠটির ক্ষেত্রফল। তাহলে চলো লিখি, মাঠটির ত্রিপল দিয়ে ঢাকা, অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল হলো, তাহলে কি লিখলাম, মাঠটির ত্রিপল দিয়ে ঢাকা অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল হলো। মাঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। মাঠ মানে বৃত্তাকার বলেছে, বৃত্তাকার মাঠ বলেছে, তাই পাই আর স্কয়ার হলো। এবার মান বসাও, পায়ের মান 22/7, আর আর এর মান কি 7 স্কয়ার। এই যে আর এর মানটা আমরা বার করেছি, আর এর মান 7 স্কয়ার, তাহলে 7 স্কয়ার লিখবো। এবার 22/7 যেমন আছে লিখবো। 7 স্কয়ার মানে কি 7 × 7, এদিক দিয়ে 7 এদিক দিয়ে 7, ভোগ কাটা। 22 আর 7 কে যদি গুণ করি, 7 দুগুণে 14, হাতে 1 7 গুণ 14 15, 154 বর্গমিটার। তাহলে কতটা ত্রিপল লাগবে, 154 বর্গমিটার। আরেকবার বলে দিচ্ছি, কতটা ত্রিপল লাগবে, 154 বর্গমিটার। ঠিক আছে, এবার উত্তর লিখে দেবে যে আমাদের এই মাঠটিকে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল লাগবে। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? তো চল নেক্সট অঙ্কে যাবো, তার আগে ভিডিও মানে অঙ্কটা ভালো করে দেখে নাও। এটা ছিল 4 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটা ছিল 4 নম্বর অঙ্ক। বুঝতে পারলাম? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলে আসবো 5 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, বলেছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল 616 বর্গ সেমি। তাহলে ফারুক একটা বৃত্ত এঁকেছে, ঠিক আছে, বাহ কি সুন্দর বৃত্ত হয়েছে। তো ফারুক যে বৃত্তটা এঁকেছে তার ক্ষেত্রফল বলেছে পাই আর, মানে ক্ষেত্রফল মানে জানি আমরা পাই আর স্কয়ার, মানে 616, ঠিক আছে, 616 বর্গ, কি বলেছে 616 বর্গ সেমি। তাহলে ফারুক একটা বৃত্ত এঁকেছে যার ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি, পাই আর স্কয়ার। হিসাব করে দেখি, বৃত্ত যে আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর পরিধি কত। ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর মান কত, আর পরিধি মানে 2 পাই আর এর মান কত। তাহলে তোমাকে এই টুকুখানি ইনফরমেশন দিয়ে এই দুটো জানতে চেয়েছে। তাহলে আমরা ইজি বার করে নেবো। চলো কিভাবে বার করছি সেটা দেখো ভালো করে। তাহলে আমরা লিখবো, মনে ধরি, লিখে নিই, ধরি বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা জানি না সেটাকে আমরা ধরে নেবো আর। বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। প্রশ্নানুসারে লিখবো, কি লিখবো, আচ্ছা বৃত্তের তো ক্ষেত্রফল জানি 616 বর্গ সেমি, তাহলে আমরা কি লিখবো, পাই আর স্কয়ার ইকুয়াল টু 616। এবার পায়ের মান তো আমরা জানি, তাই জন্য পাইটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো। 616, ভালো করে শুনবে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, 616 ইন্টু, আচ্ছা তোমরা একটা কাজ করো, পায়ের মান এই পাশে একবার বসিয়ে নাও, কারণ অনেকে ভুল করছো। 22/7, ঠিক আছে, 22/7। এবার পরের লাইনে কি করব, 22/7টা যখন ওপাশে যাবে তখন 7/22 হয়ে যাবে। তাহলে আরেকবার লাইনটা বোঝাই, পাই আর স্কয়ার মানে ক্ষেত্রফল 616, পায়ের মান 22/7, আর স্কয়ার যেমন ছিল 616 যেমন ছিল রেখে দিলাম। তারপরের লাইনে কি করলাম, 22/7 কে এপাশ থেকে ওপাশে যখন নিয়ে গেলাম উল্টে গেল, ঠিক আছে। এবার কাটাকুটির পালা, 2 দিয়ে 11, 2 দিয়ে 11 5 সরি 2 দিয়ে না, এটা 2 দিয়ে কাটলাম আমরা। তাহলে 2 দিয়ে 2 3 6 0 2 8 16, ঠিক আছে, 2 3 6 2 8 16, মাঝে একটা শূন্য বসবে, আর 2 দিয়ে 11। আচ্ছা আর কি কাটাকুটি যাবে, 308 কে মনে হচ্ছে 11 দিয়ে যাবে, আমার যতদূর মনে হচ্ছে। দেখো 11 দুগুণে 22, 8 88, 11 8 88, তাহলে কত গেল 28। তাহলে এটা দিয়ে কেটে আমরা কত পেলাম 28। তাহলে 28 ইন্টু 7, 28 কে আমরা কিভাবে লিখতে পারি, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 ইন্টু 7, রুট দিয়ে কেন রুট হবে, এখানে আর স্কয়ার আছে, পাশ থেকে যখন স্কয়ার উঠবে এদিকে রুট হয়ে যাবে। দুটো 2 এর জন্য একটা 2, একটা 7, একটা 7, দুটো 7 থেকে একটা 7 বাইরে আসবে, মানে আর এর মান কত বেরোবে 14 বেরোবে। আর এর মান কত বেরোবে 14 বেরোবে। অনেকে আবার অনেকটা বুঝতে পারলো না, তাদের জন্য আরেকবার বুঝিয়ে দিই।
কাটাকুটি করে 28 7 হলো। 28 কে আমরা এইভাবে লিখতে পারি 7 দুগুণে 14, 14 দুগুণে 28, মানে এইভাবে আমরা ভাঙতে পারি 28 কে। 2 দিয়ে 14 দুগুণে 28, 2 7 14। তাহলে এবার লিখলাম দুটো 2 থেকে রুটের বাইরে একটা 2 এলো, দুটো 7 থেকে একটা 7 এলো, 7 দুগুণে 14 সেন্টিমিটার। তাহলে আর এর মান বার করতে বলেছিল, তাহলে আর এর মান বার করতে বলেছিল আমাদের, তাহলে আর এর মান বেরিয়ে গেল কত? 14 সেন্টিমিটার। আর কি বার করতে বলেছিল? 2 পাই আর, মানে পরিধি বার করতে বলেছিল। চলো তাহলে লিখি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কিচ্ছু না বাবা, কিচ্ছু নেই, ফর্মুলা গুলো জানলে অঙ্ক কিচ্ছু নেই। 2 পাই আর 2, পায়ের মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান 14 সেমি, 14 লিখে দেবো। তাহলে 7 দুগুণে 14, তাহলে গুণ করি 22 দুগুণে 44, 44 দুগুণে 88, আর পরিধি বলেছে তাই 88 সেমি হবে। তাহলে কত হবে? 88 সেমি হয়ে যাবে। ব্যাস অঙ্ক শেষ। 22 দুগুণে 44, 44 দুগুণে 88 সেমি, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের 5 নম্বর অঙ্ক কি করলাম? পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দিলাম। আচ্ছা বারবার বলছি উত্তর কিন্তু লিখবে কাকা, না হলে কিন্তু নাম্বার কাটবে, পরে কিন্তু আমায় বলবে না, পরে আমায় বলবে না। তো যাই হোক, যদি দেখো না অঙ্কটা কোনো কোথাও ডাউট আছে কিনা, ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। যদি এই 5টা অঙ্ক আজকে করালাম, আজকের বেশি অঙ্ক লেন্থ বাড়াবো না, এই 5টা অঙ্ক খুব ভালো করে করো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা। আর যারা এখনো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমি দেখতে পাচ্ছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বারবার বলছি পার্ট 1 দেখার আগে বেসিক পার্টটা কিন্তু দেখো, তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। চলো দ্রুত আমরা পার্ট 3 নিয়ে আসবো। তো আজকের মতো বিদায় বন্ধু, চলো টাটা।